হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকেও আমরা করব তড়িৎ বিভব ও তড়িৎ ক্ষেত্র এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের পার্ট 6। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 61 কী বলা হয়েছে, যথাক্রমে +8 × 10⁻6 কুলম ও -2 × 10⁻6 কুলম আধানযুক্ত দুটি কোণা এ ও বি কে 20 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। তৃতীয় একটি তড়িতাধানযুক্ত কণাকে কোথায় রাখা হলে সেটি তড়িৎ বল অনুভব করবে না? চারটা অপশান এখানে দেওয়া আছে কমন। তাহলে কি বলা হলো যে একটা আধান হলো কোশ্চেন নম্বর 61 ধরলাম Q1 আধান আমাদের যেটা দেওয়া আছে +8 × 10⁻6 কুলম এবং Q2 আধান সেটা দেওয়া হচ্ছে -2 × 10⁻6 কুলম। এদের এই আধানযুক্ত দুটি কোণা এ ও বি যাদের দূরত্ব 20 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। এই পয়েন্টটাকে ধরলাম এ, এই পয়েন্টটাকে ধরলাম বি। এখানে Q1 আধান রাখা আছে যার মান হলো আমাদের +8 × 10⁻6 কুলম এবং এখানে Q2 আধান রাখা আছে যার মান হলো -2 × 10⁻6 কুলম। এবার এই দূরত্বটা 20 সেন্টিমিটার। এইবার বলা হলো যে কোথায় রাখা হলে তড়িৎ বল অনুভব করবে না। তৃতীয় একটি কণাকে কোথায় রাখা হলে সেটি তড়িৎ বল অনুভব করবে না। কমন। তাহলে সর্বপ্রথম যদি আমরা এই এ বি দূরত্বের মধ্যে তড়িৎ বলের কথা বিবেচনা করি তাহলে কি পাবো যে এই Q1 আধান এখানে রাখা তৃতীয় কোনো পজিটিভ আধানকে আমরা, যেহেতু তৃতীয় আধান পজিটিভ না নেগেটিভ দেওয়া হয়নি তাই আমরা পজিটিভ ধরে নিলাম। আমরা একক ধনাত্মক আধানকেই এখানে রেখেছি, বা অন্য একটা আধান, এটা আমি ধরে নিলাম কিউ আধানকে এখানে রাখবো। ঠিক আছে। তাহলে এই Q1 আধান এর জন্য এখানে তড়িৎ বল কোন দিকে কাজ করবে? এই অভিমুখে পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে। এবং এই Q2 আধান -Q, এটা যেহেতু নেগেটিভ, হ্যাঁ, তাহলে এটা কিউ আধানকে কোন দিকে তড়িৎ বল প্রযুক্ত করবে? এটাও এই দিকে। এদের মধ্যে আকর্ষণ বল, এদের মধ্যে বিকর্ষণ বল। তাহলে এই বিন্দুতে বা এদের মধ্যবর্তী যে কোনো বিন্দুতে আমরা কি পাবো? তড়িৎ বল পাবো। এখানে কিন্তু তড়িৎ বল শূন্য হবে না। তাহলে স্যার কোথায় রাখলে তড়িৎ বল আমরা শূন্য হবে, তড়িৎ বল আমরা পাবো না? সেটা হচ্ছে যদি আমরা যেটা কম আধান আছে তার নিকটবর্তী কোনো বিন্দুতে এই কিউ আধানকে রাখি। ধরলাম এখান থেকে x দূরে এই পি বিন্দুতে, হ্যাঁ, এই কিউ আধানকে রাখা হলো, তাহলে সেটা তড়িৎ বল অনুভব করবে না। কারণ এই Q2 আধান এই কিউ আধানকে আকর্ষণ করবে এই অভিমুখে, এই Q1 আধান একে বিকর্ষণ বল প্রযুক্ত করবে এই অভিমুখে। তাহলে এই দুটো বল যদি পরস্পরের সমান করে দিতে পারি তাহলে আমাদের এই কিউ আধান কোনো তড়িৎ বল অনুভব করবে না। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আর এটা এই Q2 আধানের অর্থাৎ কম যে আধানের মান তার নিকটবর্তী অঞ্চলেই রাখতে হবে, কারণ আমাদের যে তড়িৎ বল এর ফর্মুলা সেটা হয় F = K Q1 Q2 /r²। অর্থাৎ তড়িৎ বল আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আধান ও দূরত্ব দুটার উপরেই নির্ভর করে। তাই আধান যদি কম হয় তাহলে দূরত্বও কম হতে হবে। তাহলে আমাদের তড়িৎ বল এর সমতুল্য আমরা করতে পারি যখন আধানটা বড় হয়ে যাবে, দূরত্বটা বেশি হয়ে যাবে। তাই সবসময় কম বলের দিকে আমাদের এই আধানটাকে রাখলে এই তড়িৎ বলটা আমরা শূন্য করতে পারবো। ঠিক আছে। তাহলে আমরা ধরে নিব, Q2 = -2 × 10⁻6 কুলম আধান থেকে ডান দিকে x দূরে, আচ্ছা এটা ক্লিয়ার করে দিলাম, x দূরে কোনো Q আধান রাখলে সেটি
তড়িৎ বল অনুভব করবে না। ওকে, তাহলে এর উপর নেট ফোর্স কত হয়ে যাবে? শূন্য। অর্থাৎ Q1 আধানের জন্য বল এবং Q2 আধানের জন্য যে বল সেটা বিয়োগ করলে আমরা শূন্য পাবো। তাহলে অতএব প্রশ্নানুযায়ী এই আধানের জন্য এখানে বল তাহলে হচ্ছে আমাদের কি কে আর Q1 এর মান। আচ্ছা, প্রথমে ফর্মুলাটা লিখি। কিউ ওই আধানটাকে আমরা ধরেছি বাই ডিস্টেন্স। এবার ডিস্টেন্সটা কত? এটা 20 আর এটা এক্স। তাহলে 20কে আমরা মিটারে করে নেব। 20 × 10⁻² প্লাস এক্স, এক্সটাকে আমরা মিটারে ধরে নিলাম, এক্স মিটার। ঠিক আছে? আচ্ছা, এক্স মিটার, এটাকে আমরা মিটার লিখে দিই, এক্স মিটার দূরে। আর এটা মাইনাস করলে আমরা পাবো শূন্য। কে Q2 এর জন্য বল Q2 বাই এক্স স্কোয়ার, এটা সমান সমান আমরা পাবো শূন্য। তাহলে কি করছি, এবারে মানগুলো বসিয়ে আমরা এটাকে ওই পারে নিয়ে চলে যাব। তাহলে Q1 বাই তার স্কোয়ার, এটার স্কোয়ার হবে 20 প্লাস 10⁻² প্লাস এক্স তার স্কোয়ার মাইনাস Q2 বাই এক্স স্কোয়ার, এটা সমান সমান, এটা ওই পারে নিয়ে গেলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? এবারে আমরা কি করতে পারি, দেখো কে কেটে যাবে। এবারে মানটা বসিয়ে দেবো। এখানে লিখছি Q1 এর মান কোনটা? এটা 8 × 10⁻⁶ বাই 20 প্লাস 20 × 10⁻² প্লাস এক্স তার স্কোয়ার ইজিক্যাল টু Q2 এর মান এটা 2 × 10⁻⁶ বাই এক্স স্কোয়ার। এখান থেকে দেখো একটা জিনিস কাটা যাবে, 10⁻⁶, 10⁻⁶ কেটে যাবে, এটা দিয়ে এটাকে কেটে যাবে, এটা থাকবে 4, এটা থাকলো তাহলে 1। এইবার আমরা কি করতে পারি, এটাকে 2 লিখে হোল স্কোয়ার করে দেব। তাহলে এটা হলো 2/20 × 10⁻² প্লাস এক্স সম্পূর্ণটার হোল স্কোয়ার সমান সমান হলো 1/x তার হোল স্কোয়ার, কমন 1/x তার হোল স্কোয়ার। এবারে উভয় সাইড থেকে আমরা স্কোয়ারটা তুলে দেব। তাহলে এখানে থাকছে 2/20 × 10⁻² প্লাস এক্স ইজিক্যাল টু 1/x সমান সমান, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে এটা হচ্ছে আমাদের 2x ইজিক্যাল টু 20 × 10⁻² প্লাস এক্স, বা এটাকে এবারে নিয়ে আসলে বিয়োগ করলে x থাকবে শুধু, হ্যাঁ, 2x মাইনাস x সমান সমান x ইজিক্যাল টু এটা 20 × 10⁻²। আচ্ছা, 20 × 10⁻² অর্থাৎ 20কে 100 দিয়ে ভাগ, 20 বাই এটা 100 কেটে দিলে তাহলে থাকবে 0.2, এটা সমান সমান কত হচ্ছে 0.2, এটা হলো মিটার। x সমান সমান আমরা পেয়ে গেলাম তাহলে 0.2 মিটার। 0.2 মিটার। তাহলে উত্তর হবে আমাদের অপশান এটা। ঠিক আছে, দেখা যাচ্ছে? চলো বুঝে যাবে এটা কত আছে। উত্তরটা 0.2 মিটার। তাহলে উত্তরটা হলো অপশান এ, প্লাস 8 × 10⁻⁶ কুলম্ব আধানযুক্ত কণাটির বিপরীত দিকে 2 × 10⁻⁶ কুলম্ব আধানটি থেকে 0.2 মিটার দূরে, হ্যাঁ, 0.2 মিটার দূরে, এই আধানটি থেকে বিপরীত দিকে এবং এখান থেকে 0.2 মিটার দূরে, এটা হলো অপশান এ। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 62। কি বলা হয়েছে, কোনো সরল দোলকের দোলনকাল 6 সেকেন্ড, গোলাকার ধাতব পিণ্ডের ভর 2 × 10⁻³ কেজি এবং সেটি ঋণাত্মক তড়িতাহিত।
আলম্বন সুতোটি কোনো অন্তরক পদার্থ দ্বারা নির্মিত একটি ধনাত্মক তড়িতাহিত পাত পিণ্ডটির ঠিক নিচে স্থাপন করা হলে দোলনকাল 2 সেকেন্ড কমে 2 সেকেন্ড হয়। পিণ্ডের উপর প্রযুক্ত তড়িৎ বল কত? 4টা অপশান দেওয়া আছে। 157 নিউটন, 0.157 নিউটন, 78.4 নিউটন, 0.078 নিউটন। আচ্ছা, 62। তো আমরা কি করছি, এটার দুটো পার্ট, হ্যাঁ, তাই আমরা দুটো পার্ট করে নিলাম, ঠিক আছে। এবার প্রথম ক্ষেত্রে কি হয়েছে, প্রথম ক্ষেত্রে আমাদের দোলনকাল কত? দোলনকাল সেটা হলো 6 সেকেন্ড। প্রথম ক্ষেত্রে দোলনকাল 6 সেকেন্ড। আমরা দোলনকালের ফর্মুলা কি জানি? দোলনকাল, সরল দোলকের জন্য দোলনকাল কি হয়? টি ইজিক্যাল টু, দোলনকালকে আমরা ক্যাপিটাল টি বলবো, টি ইজিক্যাল টু 2 পাই √L/g কমন। তাহলে আমাদের 6 সমান হয়ে গেল 2 পাই √L/g। এটাকে আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় ক্ষেত্রে দোলনকাল কত হয়েছে? 2 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে দোলনকাল এটা হলো 2 সেকেন্ড কমন। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, যেহেতু আমাদের যে পিণ্ড, হ্যাঁ, তার নিচে ধনাত্মক তড়িতাহিত পাত স্থাপন করা হয়েছে, এই জন্য পিণ্ড আর আমাদের যে ধনাত্মক তড়িতাহিত পাত, এদের মধ্যে একটা তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। এর জন্য প্রথমে যে জি ছিল সেটা বেড়ে এখন কি হয়ে যাবে? জি এফেক্টিভ। এবার এই জি এফেক্টিভটা পরবর্তীকালে কত হবে? তাহলে আমরা বলতে পারি যে ধনাত্মক তড়িতাহিত পাত ও ঋণাত্মক আধানযুক্ত পিণ্ডের মধ্যে তড়িৎ আকর্ষণ বলের জন্য প্রযুক্ত ত্বরণ হবে অভিকর্ষজ ত্বরণ প্লাস আমাদের পিণ্ডের ত্বরণ। ঠিক আছে, জি তো থাকবেই অভিকর্ষজ ত্বরণ, সঙ্গে যেহেতু এদের মধ্যে বল প্রযুক্ত হচ্ছে তাই আমাদের পিণ্ডের ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি জি এফেক্টিভ সমান জি প্লাস আমাদের যে পিণ্ডের ত্বরণ সেটা। এবারে পিণ্ডের ত্বরণটা কত হবে? হ্যাঁ, পিণ্ডের ত্বরণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। এবার আমরা কি করব, লিখব যে ধরি এই যে তড়িৎ বল, হ্যাঁ, তড়িৎ বল যেটা প্রযুক্ত হবে সেটা হলো এফ। তড়িৎ বলটাকে আমরা এফ ধরলাম। আর পিণ্ডের ভর আমাদের দেওয়া আছে, পিণ্ডের ভর সেটা আমাদের দেওয়া আছে এম সমান কত দেওয়া আছে? 2 × 10⁻³ কেজি এটা দেওয়া আছে। অতএব বল হলো এটা, ভর হলো এটা। অতএব ত্বরণ সমান কী হয়? ত্বরণ সমান F/m। অতএব জি এফেক্টিভ এখানে হয়ে গেল তাহলে G + F/m কমন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে দোলনকাল সেটা কত হবে? অতএব দোলনকাল এবার আমরা ফর্মুলাটা বসাবো আগে। T = 2 পাই √L/g + F/m। জি এর জায়গায় এখন কি বসবে? জি এফেক্টিভ, সেটা হলো G + F/m। এটা কত? এটা সমান বলা হয়েছে আমাদের 2, হ্যাঁ, দোলনকাল 2 পাই √L/g
বাই জি প্লাস এফ বাই এম, এটাকে আমি নাম দিলাম 2 নম্বর। দেখা যাচ্ছে? হ্যাঁ, চলো 2 পাই রুট ওভার এল বাই জি প্লাস এফ বাই এম, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এরপর আমি কি করছি, 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে আলাদা করে দিলাম। যদি আমি 1 ডিভাইডেড বাই 2 করি, হ্যাঁ 1 ডিভাইডেড বাই 2 করি, তাহলে কি পাবো, 6/2 ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এল বাই জি বাই 2 পাই রুট ওভার এল বাই জি প্লাস এফ বাই এম, এটা পাবো। এইবারে এটা দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে থাকবে 3, 2 পাইয়ের সঙ্গে 2 পাই কেটে দেবো, এখানে থাকলো 3 আর এখানে থাকলো, হ্যাঁ এক কাজ করতে পারি, এই যে রুট ওভারগুলো আছে, রুট ওভারগুলো তোলার জন্য আমি উভয় সাইডে বর্গ করে দেবো, কেটে দেওয়ার পরে বর্গ করছি, ঠিক আছে। তাহলে এটা হলো স্কোয়ার, আর এখানে থাকছে তাহলে এল বাই জি, আর এটা নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে উপরে থাকলো জি প্লাস এফ বাই এম আর নিচে হলো এল সমান সমান। এবার এই এল কেটে যাবে, এখানে থাকলো তাহলে 9, এখানে থাকছে জি প্লাস এফ বাই এম বাই জি, এটা। এইবার আমি কি করছি, যে এইটুকু পার্ট আর লাগবে না, তাহলে এটা মুছে দিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করে দেব, হ্যাঁ এটার সঙ্গে গুণ করে দেব 9g প্লাস এটা, তাহলে এটা হবে 9g প্লাস জি 9g ইজিক্যাল টু জি প্লাস এফ বাই এম। এবার এটাকে এদিকে নিয়ে আসবো, 9g মাইনাস জি ইজিক্যাল টু এফ বাই এম সমান সমান 8g ইজিক্যাল টু এফ বাই এম। এবার আমরা বের করব এফটা, এটাকে ভালো করে লিখছি, এফ বাই এম, তাহলে এফ ইজিক্যাল টু 8g ইন্টু এম। এবার আমরা ভ্যালুটা বসাবো, এম এর ভ্যালু 8 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এম এর মান কত ছিল 2 ইন্টু 10⁻³ এবারে সবগুলো গুণ করে দেবো। এগুলো সিম্পলি গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 156.8 ইন্টু 10⁻³ তারপরে 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করলে 0.1568, তাহলে এটাকেই আমরা লিখতে পারি 0.157 নিউটন। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান বিতে, কমন। এই গেল আমাদের 62 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 63। কী বলা হয়েছে, 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের ABC শীর্ষবিন্দুগুলিতে যথাক্রমে 6 ন্যানোকুলম, 12 ন্যানোকুলম ও 24 ন্যানোকুলম ধনাত্মক আধান রাখা আছে। বর্গক্ষেত্রের D শীর্ষবিন্দুতে 1 কুলম আধান রাখা হলে কৃতকার্যের পরিমাণ কত হবে। আচ্ছা, তাহলে ABCD বর্গক্ষেত্রের 3টি বিন্দুতে যদি 3টি আধান রাখা থাকে, এর জন্য D বিন্দুতে আমরা নিশ্চয়ই একটা বিভব পাবো, তাই না। তাহলে বিভব W ইজিক্যাল টু QV, এইভাবে আমরা এই কৃতকার্যটা বের করে নেব। 63, তাহলে আগে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। আচ্ছা আমি কি করছি, এই বিন্দুটার নাম ABC, এটা হলো আমাদের D বিন্দু। এবার আধানগুলো কি কি দেওয়া আছে, এখানে আছে 6 ন্যানোকুলম, এখানে আছে 12 ন্যানোকুলম, আর এখানে আছে 24 ন্যানোকুলম। হ্যাঁ, আর ডি বিন্দুতে আমরা কি করব, 1 কুলম আধান রাখবো, এইখানে হচ্ছে 1 কুলম রাখবো। এতে কৃতকার্য কত হবে আমাদের বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করি, এটা যেহেতু বর্গক্ষেত্র 20 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সবগুলোই হলো 20 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। এই যে কর্ণ সেটা অঙ্কন করে দিলাম, ঠিক আছে।
তাহলে লিখব যে বর্গক্ষেত্রের কর্ণ সেটা সমান সমান কী হয়, বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান বাহু a √2 ইন্টু এ √2 ইন্টু এ, তো √2 ইন্টু 20, এটা কত 20 ইন্টু আমরা এসআই পদ্ধতিতে করব 20 ইন্টু 10⁻⁻2 মিটার। এটা হয়ে গেল আমাদের কর্ণ, এই লেন্থ। হ্যাঁ, বাকি লেন্থ আমাদের জানা আছে। তাহলে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের এ বি সি বিন্দুতে অবস্থিত আধানের জন্য ডি বিন্দুতে বিভব সেটা কত হবে, এ বি সি বিন্দুতে অবস্থিত আধানের জন্য ডি বিন্দুতে বিভবটা কত হবে, সেটা হয়ে যাবে কত, বিভব এসআই পদ্ধতিতে করব আমরা। তাহলে এর জন্য বিভব V1, এর জন্য বিভব V2, V1 প্লাস V2 প্লাস V3 আমি ধরে নিলাম, এটা সমান সমান V। এই আধানের জন্য বিভব কে কিউ, আধানটা কত বাই ডিস্টেন্স, ডিস্টেন্স হয়ে গেল কিউ হয়ে গেল 6 ইন্টু ন্যানো 10⁻⁹ বাই দূরত্ব 20 ইন্টু 10⁻⁻2 প্লাস এর জন্য কে, এটা হলো 12 ইন্টু 10⁻⁹ বাই এই ডিস্টেন্সটা আমরা বের করেছি এটা √2 ইন্টু 20 ইন্টু 10⁻⁻2 প্লাস এর জন্য কত হবে কে ইন্টু 24 ইন্টু 10⁻⁹ বাই এটা ডিস্টেন্স 20 ইন্টু 10⁻⁻2, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেটাকে কমন নিয়ে নিলাম, কে আর কি কমন নিচ্ছি 10⁻⁹ সবগুলোতে আছে, তাহলে 10⁻⁹ কমন নিলাম। এবার এখানে থাকলো 6/20 ইন্টু 10⁻⁻2 প্লাস এখানে থাকলো 12। এবার এটাতে কি করছি, উপরে আমি √2 নিয়ে নিলাম, তাহলে নিচে একটা √2 নিতে হবে ইন্টু 20 হলো, প্লাস এখানে থাকলো 20 ইন্টু 10⁻⁻2 এইটা থাকলো। আচ্ছা, এবার কে এর মান হয় 9 ইন্টু 10⁹, আর এখানে আছে 10⁻⁹। এইগুলো হলো 6/20 ইন্টু 10⁻⁻2 প্লাস 12 ইন্টু 12 √2, আর এটা √2 গুণ করলে কত হয়ে গেল 2, আর 2 এর সঙ্গে 20 গুণ করলে 40। আচ্ছা, আরেকটা লিখতে ভুলে গেলাম 10⁻⁻2 আছে আরেকটা, ঠিক আছে 10⁻⁻2, তাহলে 40 ইন্টু 10⁻⁻2, তারপরে প্লাস 20 ইন্টু 10⁻⁻2 এটা। আচ্ছা, এবার একটু জায়গা লাগবে, তাহলে আমি কি করছি, এটাকে মুছে দিলাম। এবারে দেখো কী হলো, যে এটার সঙ্গে এটা কেটে যাবে, এখানে থাকছে তাহলে আমাদের 9, আর এই তিনটার করব আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে লসাগু কত হবে 40 ইন্টু 10⁻⁻2 হবে লসাগু, তাহলে এখানে গুণ হবে 2, তার মানে এটা হয়ে গেল 12 প্লাস এখানে কিছু গুণ হবে না 12√2, আর এখানে গুণ হবে কত, এখানেও গুণ হবে 2, তার মানে এটা হয়ে গেল 40, 24 দুগুণে 48, ঠিক আছে। আচ্ছা, তাহলে 9 ইন্টু, এবার আমাদের কি করতে হবে 12 48 যোগ করে 60 প্লাস আমাদের √12 ইন্টু 1.414 এটা বসিয়ে দেবো, এটা গুণ করতে হবে 1.414 বাই 40 ইন্টু 10⁻⁻2, ঠিক আছে। আমরা পেলাম
বিভব ভি ইজিক্যাল টু এত, অতএব ডাব্লিউ ইজিক্যাল টু কত হয়, ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি, কেমন? তাহলে কিউ কত 1 আর ভি হলো আমাদের এটা 9 ইন্টু 60 প্লাস 12 ইন্টু 1.414 বাই 40 ইন্টু 10⁻²। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 1731.8 জুল। ঠিক আছে, এই গেল আমাদের উত্তর, এটা আছে অপশান এতে, কেমন? এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 64। কী বলা হয়েছে, এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে কিউ আধান রাখা আছে, চতুর্থ কৌণিক বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। আচ্ছা, এ বাহু বিশিষ্ট একই রকম অঙ্কটা, 3টি কৌণিক বিন্দু, 14 বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এবার তড়িৎ প্রাবল্যের মান বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে ছবিটা কাজে লেগে যাবে। কোশ্চেন নম্বর 64। এ বাহু বিশিষ্ট, তাই তো, এ বাহু বিশিষ্ট, এটা হলো এ এ এ এ এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে, তাহলে এখানে আমাদের কিউ আধান, এখানে কিউ আধান, এখানে কিউ আধান রাখা আছে। ঠিক আছে, এবং বলা হলো যে চতুর্থ কৌণিক বিন্দুতে এইখানে আমাদের তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ একক ধনাত্মক আধানের উপর তড়িৎ বলটাই বের করতে হবে, তাই না? এবার এই যে ডিস্টেন্স, আগে কর্ণের ডিস্টেন্সটা আমরা বের করে নেব। বর্গক্ষেত্রের একই রকম, বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান হলো a√2, এটা এ যেহেতু দেওয়া আছে a√2 হয়ে গেল। এবার আমরা এর জন্য ইলেকট্রিক ফিল্ড, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে, যেহেতু সবগুলো সম আধান, ডিটা নিচে লিখলাম, এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই অভিমুখে, এখানে ইটা বের করব আমরা, এখানে ই সমান সমান বের করব, তাই তো? এটাকে বললাম আমি E1, এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই অভিমুখে, এটাকে আমি বললাম E2। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড একটা পাবো এদের জন্য এই অভিমুখে, এরা পরস্পর সমকোণে কাজ করছে E1 E2। তাহলে সর্বপ্রথম এটা আর এটার জন্য করি। তাহলে এ বিন্দুর কিউ আধানের জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এটাকে আমি বললাম E1। E1টা কত হয়, কে কিউ আধানের মানটান দেওয়া ছিল কি, এসআই পদ্ধতিতেই করতে হবে, কে কিউ বাই ডিস্টেন্স এ স্কোয়ার। এবং সি বিন্দুতে, সি বিন্দুর কিউ আধানের জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2 ইজিক্যাল টু কী হয়, কে কিউ বাই এ স্কোয়ার। ঠিক আছে, এটার জন্য এই অভিমুখে, এটার জন্য অভিমুখে, তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র, অতএব এ ও সি বিন্দুর আধানের জন্য এ ও সি বিন্দুর আধানের জন্য ডি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র E ইজিক্যাল টু √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এরা সমকোণে কাজ করছে, 2E1 E2 cos θ, ওই পার্টটা শূন্য হয়ে গেছে, কমন। আচ্ছা, তারপরে এটার জন্য বি বিন্দুর কিউ আধানের জন্য আমরা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, সেটার ডাইরেকশন কোন দিকে হবে, এই অভিমুখেই। এটা আমাদের এটাকে আমি বললাম ই, তাই তো? তাহলে এটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, সেটার অভিমুখও হবে এই অভিমুখে। তাহলে এখন যেহেতু দুটো ইলেকট্রিক ফিল্ডেই একই অভিমুখে কাজ করছে, ফলে লব্ধি তড়িৎ ক্ষেত্র এবার আমরা যোগ করে পেয়ে যাব। তাহলে লিখব যে বি বিন্দুর কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, আধানের জন্য ডি বিন্দুতে
ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ইজিক্যাল টু কী হয়, ই ইজিক্যাল টু হ্যাঁ কে কিউ বাই ডিস্টেন্স এর স্কোয়ার, তাই তো। এবার ডিস্টেন্সটা a√2 তার স্কোয়ার সমান সমান হয়ে যাবে, তাহলে কে কিউ বাই 2a স্কোয়ার, 2a এর স্কোয়ার, ঠিক। অতএব এইখানে ডি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য, হ্যাঁ এটা ই প্লাস এটাকে আমি কি বললাম E3 বলে দিলাম, শেষেরটাকে আমি বলে দিলাম E3, হ্যাঁ তাহলে বুঝে যাবে এটা হলো E3 সমান সমান এটার মান কত, এটা E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস এটা কে কিউ বাই 2a এর স্কোয়ার। এবারে আমরা একটু সমাধানটা করি। তো জায়গা তো লাগবে, এইখানে এলোমেলো করে লাভ নেই, আমি উপরে করছি, এইটুকু অংশ মুছে দিলাম। তাহলে E1টা এই যে এটা, তাই তো। অতএব এটা প্লাস এটাকে আমি বলছি ই ড্যাশ, তাহলে বুঝে যাবে ই ড্যাশ সমান সমান আমরা পেলাম √, এটা E1 তার স্কোয়ার, তাহলে কে কিউ বাই এ তার স্কোয়ার, E2টা প্লাস কে কিউ একই, তো E2টাও তো একই, কে কিউ বাই এ সরি এটা হ্যাঁ এটা এ স্কোয়ার তারপরে স্কোয়ার, এটা স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস এটা কে কিউ বাই 2a স্কোয়ার, ঠিক আছে। এবার মানটা বসিয়ে দিলাম, এটা মুছে দিলাম। আচ্ছা, এটা যেহেতু একই তার জন্য আমরা কি লিখতে পারি 2কে কিউ এ স্কোয়ার বাই হোল স্কোয়ার প্লাস কে কিউ বাই 2a স্কোয়ার, এটাও মুছে দিলাম। এরপর তাহলে এর উপরে স্কোয়ার আছে, এর উপরে নেই, তাহলে এটা কি হবে √2 কে কিউ বাই এ স্কোয়ার প্লাস কে কিউ বাই 2a স্কোয়ার। এবার আমরা কি করব, এগুলো সব মুছে দিলাম। এবার আমরা করছি লসাগু, না কমন তো নিতে পারি, তাই না। তাহলে কমন নিলে কি হবে, যে কে কিউ বাই এ স্কোয়ার কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকছে √2/1 প্লাস এখানে থাকলো আমাদের 1/2, এটা থাকলো কি হবে 1/4πε0 কিউ, আর এ স্কোয়ার আছে এ স্কোয়ার। এবার এটা লসাগু করলে কি হলো আমাদের 2, এটা লসাগু করলে 2, তাহলে এটা হলো 2√2 প্লাস এটা হয়ে গেল 1, এইভাবে আছে 1/4πε0 কিউ বাই 2a স্কোয়ার। হ্যাঁ এটাকে একটু ঠিক করে লিখতে হবে, তাহলে এটা হলো 1/4πε0, এটা চলে যাবে ভিতরে, হ্যাঁ এটা হলো 2√2 প্লাস 1/2a স্কোয়ার, আর এইদিকে আছে আমাদের কিউ। এইভাবে উত্তরটা দেওয়া আছে, কেমন এইভাবে উত্তরটা দেওয়া আছে, এটা আছে অপশান এতে। এই গেল আমাদের 64 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 65। কি বলা হয়েছে, 0.05 গ্রাম ভর বিশিষ্ট একটি পিত বল 100 ইএসইউ তড়িতায়তন বহন করে। এই বলটির ঠিক 10 সেন্টিমিটার উপরে একটি তড়িতায়িত ধাতব বল এমনভাবে আছে যে পিত বলটি সাম্য অবস্থায় আছে, ধাতব বলটির আধান কত। আচ্ছা, এখানে যে এমজি এবং এফ সেটাকে সমান করে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। বস্তুর ওজন এমজি এবং তড়িৎ বল এফ, যেহেতু পিত বলটি সাম্য অবস্থায় আছে তাহলে এই দুটো হবে সমান। কোশ্চেন নম্বর 65, তাই তো। তাহলে লিখবো আমরা যে প্রশ্নানুযায়ী
প্রশ্নানুযায়ী এফ সমান সমান হবে এখানে mg। এফটা কত? হ্যাঁ, এফটা আমাদের বের করতে হবে। পিত বলের আধান দেওয়া আছে, তড়িৎ ধাতব বল। তাহলে এদিকে লিখে নিই যে ধরি ধাতব বলের আধান সেটা হলো কিউ। তাহলে তড়িৎ বল এটা আমরা কোন পদ্ধতিতে করতে পারি? সিজিএসে করলে আধান কিউ আর পিত বলের আধান হচ্ছে 100 বাই দূরত্ব এদের মধ্যে 10 তার স্কোয়ার সমান সমান এম। পিত বলের ভর 0.05 আর জি 980। তাহলে এই এক্সের সঙ্গে এই এক্সও কেটেই যাবে, কিউটা সরাসরি বের করে নেব, এটা দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 98কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 40, সাথে থাকলো 4, 9 5 45, 4 49। এবারে এখানে একটা শূন্য ছিল, তাহলে 2 ঘরে দশমিক 49, তাহলে উত্তর হলো 49 ESU। এবারে কি হতে হবে? অবশ্যই নেগেটিভ হতে হবে মনে হচ্ছে, তাই না? কি বলা ছিল যে আমাদের পিত বলের মধ্যে আধানের মানটা তো দেওয়া আছে, প্রকৃতিটা দেওয়া নেই। পিত বলের মধ্যে 100 ESU আধান আছে, এটা ধরলাম আমার পিত বল। এবার পিত বলটা এর 10 মিটার ঠিক উপরে এইসব জায়গায় একটা ধাতব বল আছে। তাহলে পিত বলের আধান যদি 100 ESU হয়, এটা পিত বল 100 ESU হয়, এখানে যেহেতু আধানটা দেওয়া নেই আমরা পজিটিভ ধরে নেব, তাহলে এই আধানটাকে অবশ্যই কি হতে হবে? ঋণাত্মক হতে হবে। এখানে যে আধানটাই থাকবে মাইনাস কিউ থাকতে হবে, কারণ এদের মধ্যে আমাদের আকর্ষণ বল প্রযুক্ত করাতে হবে। তাহলেই এফ আর উপরে কাজ করবে, নিচে কাজ করবে mg, উপরে কাজ করবে এফ সমান সমান mg হবে। ঠিক আছে, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে। যেহেতু যদি এটা নেগেটিভ দেওয়া থাকতো তাহলে এটা পজিটিভ ধরতাম, কিন্তু এটা তো দেওয়া নেই যে পজিটিভটা নেগেটিভ, তাহলে আমরা পজিটিভ ধরবো, তাহলে উপরেরটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে। এইগুলো আমাদের 65 অপশান এ। তারপরে আমরা চলে যাব 66। কী বলা হয়েছে? এক্স ইজিগুলো 0 বিন্দুতে রাখা একটি ধনাত্মক কিউ আধান ও মাইনাস এক্স ইজিগুলো 0 বিন্দুতে রাখা ঋণাত্মক কিউ আধান এর জন্য 0, y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কোন অক্ষ বরাবর হবে? আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর জন্য আমাদের যে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর সেটা কোন অভিমুখে হয়? সেটা হয় এক্স অক্ষগামী, নেগেটিভ এক্স অক্ষগামী। সেই কোশ্চেনটাই জিজ্ঞাসা করা হয়েছে, তবুও আমি একবার ছবিটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা থিওরিটিক কোশ্চেন বলতে পারি আমরা। 66 যে বলা হলো, কথায় কথায় রাখা হয়েছে এটা মূলবিন্দু, এটা x,0, তাহলে এটা হলো আমার x,0, এখানে পজিটিভ কিউ আধান রাখা হলো, আর একটা মাইনাস x,0, এখানে নেগেটিভ কিউ আধান রাখা হলো। তাহলে এটা তড়িৎ দ্বিমেরু হলো, এদের মধ্যে দূরত্ব হচ্ছে এখানে x + x 2x, টোটাল এই ডিস্টেন্সটা কত? 2x। এদিকে x আর এদিকে x। এবার 0, y, তাহলে 0, y হলো এইসব জায়গায়, এটা হলো 0, y। এই বিন্দুতে আমাদের তড়িৎ 66 তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা করি এটা? এর জন্য এই বিন্দুটা যোগ করব, এই দুটো ডিস্টেন্স একই হবে, তাই না? তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন অভিমুখে হয়? এই অভিমুখে। এটা যেহেতু আকর্ষণ বল, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন অভিমুখে হয়? এই অভিমুখে। এর সমান্তরাল রেখা এখানে আমরা অঙ্কন করি। এই কোণটা যদি থিটা ধরি, এই কোণটা হবে থিটা, এই কোণটা হবে থিটা, এটা একান্তর কোণ, এবং এটা অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এই এটাকে আমরা যদি E1 বলি, এটাকে যদি আমরা E2 বলি, এটা ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করব। তাহলে E1 এর দুটো উপাংশ কী হবে? একটা উপাংশ এই বরাবর E1 সাইন থিটা, একটা উপাংশ এই বরাবর E1 কস থিটা, আর E2 এর দুটো উপাংশ, একটা উপাংশ এই বরাবর, এটা হলো E2 কস থিটা, আর একটা উপাংশ এই বরাবর, এটা হলো E2 সাইন থিটা। এবার E2 সাইন থিটা, E1 সাইন থিটা, এরা পরস্পরকে প্রশমিত করবে, শুধু আমরা নেট ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর পাই? এই দিকে। এই দিকটা কোন ডাইরেকশন হবে? সেটা হবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে এটা হবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, মাইনাস এক্স অক্ষ বরাবর। 66 উত্তর হবে অপশান বি, মাইনাস এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তারপরে চলে গেলাম আমি 67। কী বলা হয়েছে? কোনো ধাতুতে উপস্থিত তড়িৎ বলরেখা
কোনো ধাতুতে তড়িৎ বলরেখা উপস্থিত থাকবে যখন অপশান এ ধাতুটির মধ্যস্থ দুটি বিন্দু আলাদা তড়িৎ বিভব থাকবে, ধাতুটি একটি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করবে, ধাতুটি একটি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করবে, ধাতুটি একটি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করবে। আচ্ছা, বি সি ডি তিনটা একই অপশান দেওয়া আছে। তো আমরা জানি যে কোনো ধাতুর মধ্যে বা পরিবাহীর মধ্যে তড়িৎ বলরেখা থাকে না। কমন 67 লিখব, যদি কোনো ধাতুর, আচ্ছা এভাবে না লিখব, আমরা জানি ধাতুর মধ্যে তড়িৎ ক্ষেত্র হয় শূন্য আর তড়িৎ বিভব হয় ধ্রুবক বা সমান। এবার যদি বলা হয়েছে যেহেতু আমরা তড়িৎ ক্ষেত্র পাবো বা তড়িৎ বলরেখা উপস্থিত, তড়িৎ ক্ষেত্র শূন্য মানে বলরেখা নেই। কমন, এবার যেহেতু বলা হয়েছে যে আমরা তড়িৎ বলরেখা উপস্থিত পাবো, তাই আমাদের কি করতে হবে, যে ধাতুটির মধ্যস্থ দুটি বিন্দুর যে বিভব সেটা আলাদা ধরতে হবে। তাই আমরা বলতে পারি যে প্রশ্নানুযায়ী ধাতুর মধ্যে বলরেখা উপস্থিত, তাই বলা যায় ধাতুর মধ্যস্থ দুটি বিন্দুর কি হবে, ধাতুর মধ্যস্থ দুটি বিন্দুর তড়িৎ বিভব আলাদা হবে। ঠিক আছে, ধাতুর মধ্যস্থ তড়িৎ বিভব হবে, দুটি বিন্দুর তড়িৎ বিভব আলাদা হবে, এটা আছে অপশান এতে। এই গেল আমাদের 67। তারপরে আমরা চলে যাব 68। কী বলা হয়েছে, এমই ভর বিশিষ্ট একটি ইলেকট্রন প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। T1 সময় ইলেকট্রনটি যদি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকা MP ভর বিশিষ্ট একটি প্রোটন T2 সময়ে ওই সুষম ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে অভিকর্ষের প্রভাব উপেক্ষণীয় হলে T2/T1 এর অনুপাত কত? চারটা অপশান এখানে দেওয়া আছে। কেমন, তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আমরা ধরে নেব, তড়িৎ ক্ষেত্রটার মান সেখান থেকে প্রাথমিকভাবে দুটোই ছিল স্থির, তাই শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রন আর প্রোটনে ত্বরণ সৃষ্টি হবে, এর জন্য এরা নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করবে। 68 লিখব, ধরি সুষম তড়িৎ ক্ষেত্র সেটা হলো ই। আচ্ছা, আর প্রাথমিক বেগ উভয় ক্ষেত্রেই হচ্ছে শূন্য। তাহলে এবার দুটো কন্ডিশন, তাই আমরা আলাদা আলাদা করলাম। প্রথমত আমরা বের করব কার জন্য, ইলেকট্রনের জন্য। এখানে আমরা করব ইলেকট্রন, এখানে আমরা করব প্রোটন। ঠিক আছে, হ্যাঁ, কোন ফর্মুলা ব্যবহার করব, S = UT + ½ AT², এটা ব্যবহার করব। তাহলে প্রথম ক্ষেত্রে ইলেকট্রন যে দূরত্ব যায় সেটাকে যদি আমি S1 বলি, ইউটি প্রাথমিক বেগ শূন্য, তাই এই পার্টটা হয়ে গেল শূন্য, শুধুমাত্র এই পার্টটা থাকবে, তাহলে এটা হলো ½ ত্বরণ T²। এবার ত্বরণ কত হবে, যদি কোনো ইলেকট্রনকে এই ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে ইলেকট্রন কত বল অনুভব করবে, ইলেকট্রনের উপর বল সেটা কত, F = QE, তার মানে EE, ইলেকট্রনের আধানকে ই ধরলাম, এবং প্রোটনের উপর বল, প্রোটনের উপর সেটা হবে EE, ইলেকট্রনের আধানও যা প্রোটনের আধানও তাই, তাই না, ইলেকট্রনের আধানও যা প্রোটনের আধানও তাই, দুজনেই কত বল অনুভব করবে, EE, স্মল ই ক্যাপিটাল ই। অতএব ত্বরণ সমান সমান আমরা কি জানি আবার, বল বাই A = F/m।
তাহলে এখানে এটা বসিয়ে দেবো, হাফ এফটা কত, এটা ই বাই ইলেকট্রনের, হ্যাঁ প্রথমে আমরা ইলেকট্রনের জন্য করছি, ইলেকট্রনের ভর কত দেওয়া হয়েছে এম ই, তাই না? তাহলে এখানে আমরা লিখব এম ই আর সময়টা T1, প্রথম ক্ষেত্রে সময়টা T1 স্কোয়ার, এটা হলো আমাদের S1, এটাকে নাম দিলাম আমি 1 নম্বর। এবার দ্বিতীয় ক্ষেত্রে প্রোটনের জন্য এটাকে বললাম S2, তাহলে এটা হলো হাফ, এখানে ত্বরণ কত হয়ে যাবে, বল তো একই, এই যে বল এটা, আর প্রোটনের ভর দেওয়া হয়েছে MP আর এর সময়টা হলো T2 এর স্কোয়ার, এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। এবার 1 আর 2 প্রশ্নানুযায়ী আবার কি বলা হয়েছে, এই যে দূরত্ব তার একই দূরত্ব অতিক্রম করে, তাহলে লিখবো যে প্রশ্নানুযায়ী S1 ইজিক্যাল টু কী হয়েছে S2, হ্যাঁ বলা আছে একই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমরা S1 ইজিক্যাল টু S2 যদি হয় এটা সমান সমান এটা করতে পারি, বা হাফ ই বাই এম ই T1 এর স্কোয়ার সমান সমান এটা হাফ ই বাই MP T2 তার স্কোয়ার। এবার দেখো অনেকগুলো রাশিমালা কেটে যাবে, তাই না? হ্যাঁ, তো কোনটা কোনটা কেটে দিব, আমি এটার সঙ্গে এই গোটাটা কেটে দিলাম, তাহলে কি থাকছে এখানে লিখছি, উপরে থাকলো T1 তার স্কোয়ার, নিচে ME সমান সমান এখানে থাকলো T2 এর স্কোয়ার, নিচে থাকলো MP। এরপর কোনাকুনি গুণ করে দেব, এটার সঙ্গে এটা গুণ, তাহলে T1 এর স্কোয়ার MP ইজিক্যাল টু T2 এর স্কোয়ার ME। এবার অনুপাতটা কার সঙ্গে করতে বলেছে, T2 বাই T1, তাই তো? তাহলে এটাকে এপারে নিয়ে যেতে হবে, তাহলে MP থাকলো এদিকে আসলো ME, আর এটা হলো T2 এর স্কোয়ার বাই T1 এর স্কোয়ার, অতএব আমরা বলতে পারি T2 বাই T1 ইজিক্যাল টু রুট ওভার MP বাই ME। MP বাই ME কত নম্বর এটা, 68, হাফ, হ্যাঁ এটা হাফ দেওয়া আছে, তাহলে এটা সমান সমান হয়ে যাবে MP বাই ME হাফ, এটা আছে অপশান বিতে। কেমন, এই হলো আমাদের 68। চলে গেলাম কোশ্চেন নম্বর 69। কী বলা হয়েছে, একটি ফাঁপা গোলকের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু রাখা হলো, গোলকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। আচ্ছা, এই ধরনের অঙ্ক তো আমরা করেছি, আমরা জানি যে একটা ফাঁপা গোলকের মধ্য দিয়ে যদি একটা তড়িৎ দ্বিমেরু রাখি তাহলে নেট চার্জ কত হয়ে যায়, -q + q করে 0, তাই কোনো তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে না। 69 আমরা লিখতে পারি যে গাউসের উপপাদ্য অনুযায়ী তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান কিউ নেট বাই এপসাইলন নট, এখানে কিউ নেট কত, পজিটিভ কিউ আর নেগেটিভ কিউ বাই এপসাইলন নট সমান সমান 0, তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান এ। এবার একটা দ্বিমেরু থাকুক, দুটো দ্বিমেরু থাকুক, 8টা দ্বিমেরু থাকুক, সব ক্ষেত্রেই আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য নেট যে ফ্লাক্স সেটা 0 পাবো। আচ্ছা, ফ্লাক্স 0 পাবো। তারপরে 70 নম্বর কী বলা হয়েছে, একটি তড়িৎ দ্বিমেরুকে অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে, আচ্ছা এটা আমাদের ছায়া বইটাতেই দেওয়া আছে, যদি আমরা তড়িৎ দ্বিমেরুকে অসম তড়িৎ ক্ষেত্রে রাখি তাহলে তড়িৎ বল এবং টর্ক উভয়ই পাবো, লব্ধি বল এবং লব্ধি টর্ক উভয়ই পাবো। কোশ্চেন নম্বর 70, এটা হবে অপশান সি, যে লব্ধি বল ও লব্ধি টর্ক দুটি লব্ধি বল ও এটা হবে অপশান ডি, লব্ধি বল ও লব্ধি টর্ক ক্রিয়া করবে, হ্যাঁ এটা হবে অপশান ডি। সি নম্বরে তো 0 বলা হয়েছে, এটা হবে অপশান ডি, লব্ধি বল ও লব্ধি টর্ক উভয়ই ক্রিয়া করবে। 70 হয়ে গেল আমাদের অপশান ডি। তারপরে চলে যাবো আমরা 71-এ কী বলা হয়েছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় খোলকের পৃষ্ঠতলে একটি সংকীর্ণ ও ছোট ছিদ্র করা হলো। এখন খোলকটিতে কিউ আধান দেওয়া হলে সেটির পৃষ্ঠতলে থাকা ছিদ্রের মধ্যে তড়িৎ বল, 4টা অপশান দেওয়া আছে, Q/4πε0r², অপশান বি 0, অপশান সি Q/8πε0r², অপশান ডি Q/2πε0r²। আচ্ছা, এই অঙ্কটা রিপিট হয়েছে, এটা আমাদের পার্ট 1-এ
মনে হয় না আমি এটা করিয়েছিলাম, এটা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের 57 পার্ট 5-এ, এটা আমরা 57 নম্বর অঙ্কটার রিপিট। তাহলে তোমরা অ্যাডজাস্ট করে একটু ওটা দেখে নিও। এটা 57 অঙ্কটার সিমিলার অঙ্ক। উত্তর হবে Q/8πε0 r²। ঠিক আছে, 71-এর হবে অপশান 71, অপশান সি, Q/8πε0 r²। ঠিক আছে, এটা কত নম্বর অঙ্ক? 57। হ্যাঁ, 57 অঙ্কটাতে সেম অঙ্কটা আছে, সেখান থেকে তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে দেখে নিও, আমি আর সময় নষ্ট করলাম না। এরপরে আমরা চলে যাব 72। কী বলা হয়েছে? একটি তড়িতায়িত বলকে রেশমের সুতোয় বেঁধে ঝুলানো হলো। বলটি উল্লম্বভাবে রাখা একটি বড় তড়িতায়িত ধাতব প্লেটের সঙ্গে থিটা কোণে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব কোনটির সঙ্গে সমানুপাতিক হবে? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা। আচ্ছা, এখানে আমাদের একটা ছবিও দেওয়া আছে। তো এখানে আমরা যে ফ্রি বডি ডায়াগ্রাম, সেই ফ্রি বডি ডায়াগ্রামগুলোর সাহায্যে অঙ্কটা সমাধান করব। কোশ্চেন নম্বর কত? এটা 72। এই হচ্ছে আমাদের তড়িতাহিত একটা দেওয়াল, এখানে আধান আছে। এবার এদিকেও আধান আছে। এবার এইভাবে একটি রেশমের সুতায় বেঁধে তড়িতাহিত বল, এর মধ্যেও তাহলে পজিটিভ আধান আছে যেহেতু বিকর্ষণ বল। হ্যাঁ, তার জন্যই এটা এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে। কমন আমাদের বের করতে হবে তড়িতায়িত ধাতব প্লেট থিটা কোণে থেকে আধানের তলমাত্রিক ঘনত্ব। হ্যাঁ, এইখানে সিগমাটা কত? আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমাটা কত? ঠিক আছে, তো আমরা লিখতে পারি যে প্রশ্নানুযায়ী যেহেতু ধাতব বলটি তড়িতাহিত ধাতব বলটি ধাতব প্লেটের সঙ্গে থিটা কোণে আনত, তাই ধাতব বলের আধান ধনাত্মক হবে। হ্যাঁ, এর আধানটাও ধনাত্মক হবে। আর আমরা কি ধরে নেব? ধরি ধাতব বলের ভর, সেটা হলো m, সুতোর টান সেটা হলো t। ঠিক আছে, তাহলে এখানে ভর mg কাজ করবে এই অভিমুখে, এটা ভর m। এদের মধ্যে যে বিকর্ষণ বল, তড়িৎ বিকর্ষণ বল, সেটা কাজ করবে এইদিকে t। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটা অ্যাঙ্গেলে কাজ করছে, একে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। এটা যদি থিটা হয় তাহলে এটা হবে থিটা, এই উপাংশটা হবে t cos থিটা, আর এই উপাংশটা হবে t sin থিটা। কমন। এবার সাম্য অবস্থায় আমরা বলতে পারি এই বলটা সমান, আর এই বলটা সমান। ঠিক আছে, তো এইখানেই করে দিচ্ছে। তাহলে লিখতে পারি যে সাম্যাবস্থায় কী হবে? t sin থিটা ইজিক্যাল টু f, t sin থিটা ইজিক্যাল টু f, আর t cos থিটা ইজিক্যাল টু mg। আমাদের বের করতে হবে কোনটা? আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা তো একটা দীর্ঘ ধাতব প্লেট ছিল, তাই না? তাহলে দীর্ঘ ধাতব প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা আমরা জানি। এখানে লিখে দেব যে আমরা জানি যে অসীম বিস্তৃত ধাতব প্লেটের জন্য তড়িৎ ক্ষেত্র E সমান কি হয়? সিগমা
আর ই সমান সমান হয়ে যায় আমাদের সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট, যেখানে সিগমা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এটা আমরা গাউসের উপপাদ্যের যে অ্যাপ্লিকেশন সেখানে পড়ে থাকি, যে এই অসীমভাবে বিস্তৃত ধাতব প্লেটের জন্য তার নিকটবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হয়, সিগমা বাই 2 এপসাইলন নট। অতএব এই যে এফ সেটা সমান সমান কী হয়ে যাবে, এই আধানটাকে আমরা কিউ ধরে নিব। হ্যাঁ, এর মধ্যে যে আধান আছে এটা লেখা হয়নি, আর তাহলে এদিকে লিখে দিলাম আধান, ধাতব বলের ভর ধরা হয়েছে যখন, তাহলে আধানটাও ধরে নিই, আধানটা হলো আমাদের কিউ। কেমন? তাহলে এখানে কত বল অনুভব হবে, এফ ইজিক্যাল টু কিউ ই। এফ ইজিক্যাল টু কত হয়, কিউ ই। ঠিক আছে, এবার ই এর মান আমরা সাবস্টিটিউট করতে পারবো। তাহলে এক কাজ করছি, উপরেরটা খুব একটা কাজের না, আমি এটা মুছে দিলাম। তো এটা বাই এটা, টি সাইন থিটা বাই টি কস থিটা যদি আমরা করে দিই, তাহলে উপরে পাবো কিউ ই আর নিচে পাবো এম জি। এটা সমান সমান হয়ে গেল আমাদের টেন থিটা, টি টি তো কেটে যাবে। আর এবারে আমরা কিউ, তো কিউ থাকলো, আর কি করব, ই এর মানটা বসিয়ে দেবো। এটা ই সমান সমান সিগমা, আর এদিকে এম জি আছে 2 এপসাইলন নট, ঠিক আছে। তাহলে সিগমা, এবার দেখো কিউ এর মধ্যে আধান ধ্রুবক, এম জি ধ্রুবক, 2 এপসাইলন নট ধ্রুবক। অতএব আমরা বলতে পারি যে টেন থিটা সমানুপাতি সিগমা। আধানের তলমাত্রিক ঘনত্ব কার সমানুপাতি, এটাই বলা হয়েছে। অতএব সিগমা সমানুপাতি টেন থিটা। ব্যাস এটুকুই আমাদের করতে হবে। এটা আছে অপশান সিতে। কমন। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 73। কী বলা হয়েছে, 2D ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধির উপর 4টি বিন্দু তৈরিধান কিউ এমনভাবে রাখা হলো যাতে তারা একটি বর্গক্ষেত্র গঠন করে বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে বিভব। আচ্ছা, 2D ব্যাসের একটা বৃত্তের 4টি বিন্দুতে কিউ আধান এমনভাবে রাখা হলো যাতে একটা বর্গক্ষেত্র গঠিত হয়। এই হলো আমাদের কোশ্চেন 73। এই হলো ধরলাম আমাদের 2D বেসের একটা বৃত্ত। এবার এই বৃত্তের 4টি বিন্দুতে, এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান, কিউ 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 রাখা হলো। কমন। এটা একটা বর্গক্ষেত্র গঠন করলো। এটা কি হলো, একটা বর্গক্ষেত্র। আমাদের এই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে, বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে কি করতে বলা হয়েছে, বৃত্তের কেন্দ্রবিন্দুতে, বৃত্তের যে কেন্দ্রবিন্দু সেখানে আমাদের বিভব নির্ণয় করতে হবে। তাহলে এই বর্গক্ষেত্রের যে কেন্দ্রবিন্দু আর বৃত্তের কেন্দ্রবিন্দু একই হবে। তাই আমরা এটাকে মনে করতে পারি যে আমাদের বর্গক্ষেত্রের যে কর্ণ সেটা এই কেন্দ্রবিন্দুকে ছেদ করবে। কেন্দ্রবিন্দুগামী রেখাটাই হবে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে কেন্দ্রবিন্দুগামী, কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আবার আমরা কি বলি, ব্যাসার্ধ। তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তো আমাদের ব্যাস কত দেওয়া আছে, বৃত্তের ব্যাস 2D, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে ডি। ঠিক আছে, ব্যাস দেওয়া আছে 2D, অতএব ব্যাসার্ধ কত হলো, ডি। এবার এখানে কিউ আধানের জন্য এখানে বিভব, এখানে কিউ আধানের জন্য এখানে বিভব, এখানে কিউ আধানের জন্য এখানে বিভব, এখানেকার কিউ আধানের জন্য এখানে বিভব। অতএব লিখতে পারি আমরা যে বৃত্তের কেন্দ্রে বিভব কী হবে, কিউ বাই ব্যাসার্ধ ডি প্লাস কিউ বাই ডি। বিভব বীজগাণিতিক নিয়ম অনুযায়ী যোগ হয়ে যায়। তাহলে এটা হলো 4Q/D, 4Q/D। এটা আছে অপশান বিতে, অপশান বিতে। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। দেখার জন্য ধন্যবাদ।